ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার 2024-2025 সাজেশন পার্টের পেজ নাম্বার 146 থেকে যে শর্টগুলি আছে সেই শর্টগুলির আমরা সমাধান করব। তা দেখো, এক দাগে কি আছে? এক দাগে দেখতে পাচ্ছি যে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। এককে দেখো কি আছে, বার্ষিক % হার সুদে কোনো আসলের এ বছরের সুদ বি টাকা হলে আসলের পরিমাণ কি হবে আমাদের বের করতে হবে। তা যেহেতু এগুলি শর্ট অঙ্ক, এগুলি আমাদের প্রশ্নের সমাধান করে দেখানোর প্রয়োজন নেই। তবে আমাদের অঙ্কগুলি সমাধানের জন্য বা উত্তর খোঁজার জন্য আমাদের যতটুকু করার দরকার আমরা ততটুকুই করব এবং সেটি রাফে করব, তাই তো? তাহলে দেখো, এক্ষেত্রে কি বলে দেওয়া আছে, সুদের হার অর্থাৎ আর সমান বলে দেওয়া আছে % এক্ষেত্রে টি অর্থাৎ সময় সমান কত আছে এ বছর, এবং সুদ আই সমান বলা আছে বি টাকা। আমাদের পি এর মান কত সেটি নির্ণয় করতে হবে। তা আমরা সরল সুদের ক্ষেত্রে কি জানি, আই সমান পি আর টি বাই 100। এবার এক্ষেত্রে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো, সুদ আয়ের জায়গায় বি বসিয়ে দিলাম, পি আমরা বের করব। আর হচ্ছে কত, এ আছে, টি হচ্ছে এ আছে, নিচে 100, ঠিক আছে। এবার দেখো, এর নিচে তো 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, এ গুণ করলে এ স্কয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি এ স্কয়ার পি। এটা সমান আমাদের 100 বি বের হচ্ছে। এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি সমান কি হচ্ছে, এই 100 বিকে আমাদের এ স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, এই আমাদের উত্তর হয়ে যাবে। তো এটি কোন অপশানে আছে? এটি দেখো অপশান ডিতে আছে। অতএব অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দুইয়েরটা লক্ষ্য করো। 1-2 কি আছে দেখো, 1-2 দেখতে পাচ্ছি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছরে জনসংখ্যা কী হবে আমাদের বের করতে হবে। অর্থাৎ এটি সমহার বৃদ্ধির অঙ্ক। তাহলে এক্ষেত্রে 2 বছর পর জনসংখ্যা যা হবে সেটি সমান আমরা এ ধরতে পারি। তাহলে এ সমান আমরা কি জানি, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আর হচ্ছে বৃদ্ধির হার, এখানে আরের জায়গায় কত আছে, বৃদ্ধির হার হচ্ছে 2r আছে, বাই 100, আর এখানে বছর হচ্ছে এন। এবার এটি হচ্ছে আমাদের এন বছর পর জনসংখ্যা। তাহলে দেখো, 2 দিয়ে 100কে কাটলে আমরা 50 পাচ্ছি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার এন। এটি আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো, এই উত্তরটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? এটি আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 3-এরটা লক্ষ্য করো। 3-এরটায় কি আছে? 3-এরটায় আমরা দেখতে পাচ্ছি যে সুমনা XY টাকা 9 মাসের জন্য ও প্রীতমা X² টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। তাদের লভ্যাংশের অনুপাত কী হবে? আমরা জানি লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাতেই ভাগ হয়। তাহলে এক্ষেত্রে দেখো, তাদের মূলধনটা বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত হয়েছে। অর্থাৎ এখানে যে সমস্যাটা আছে সেটি মিশ্র অংশীদারি কারবার আছে। এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সময় অর্থাৎ 1 মাসের ভিত্তিতে মূলধনটা বের করে নিতে হয়। তাহলে দেখো, এক্ষেত্রে সুমনা ইস্টু এদিকে প্রীতমা, তাহলে এদের মূলধন কি আছে? সুমনা দেখো XY টাকা খাটিয়েছে কমাসের জন্য, 9 মাসের জন্য, তাহলে এর মূলধনকে আমরা 9 দিয়ে গুণ করলাম। ইস্টু প্রীতমার মূলধন দেখো X² টাকা, এটি কমাসের জন্য খাটিয়েছে 6 মাসের জন্য। এইবার দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটাকে যদি XY দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্ষেত্রে XY কেটে গেল, আমরা পেলাম 9 ইস্টু, এক্ষেত্রে আমরা পাচ্ছি X ইন্টু 6। এবার যে অনুপাত দুটি পেলাম, এই অনুপাত দুটিকে আমরা যদি আবার 3 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ আমরা পাবো 3:2x। ঠিক আছে। তো এটি কোন অপশানে আছে? এটি দেখো অপশান বিতে আছে। অতএব আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এবার 4-এরটা লক্ষ্য করো। দেখো 4-এ কি আছে? 4-এ দেখতে পাচ্ছি যে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আসল পি সমান আমরা ধরে নিতে পারি 20x, এবং আসল এবং 1 বছরের সুদ অর্থাৎ ইন্টারেস্ট, এই দুটি সমষ্টিকে আমরা ধরে নিতে পারি 21x। ঠিক আছে। তাহলে দেখো, এই সমষ্টি থেকে আমরা আসল যদি বাদ দিই, আমরা আই অর্থাৎ ইন্টারেস্ট পেয়ে যাব। ইন্টারেস্টটা কত পাবো? 21 থেকে 20 বাদ দিলে
এক্স পাবো আমরা ইন্টারেস্ট। এক্ষেত্রে সময় টি সমান কি 1 বছর বলা আছে। আমাদের বার্ষিক সুদের হার আর বের করতে হবে। তা আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান পি আর টি বাই 100। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। ইন্টারেস্ট আমরা এক্স পেয়েছি, আসলের ক্ষেত্রে 20x আছে। আর এর মান আমরা বের করব টি সমান 1 বাই 100। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে 20 দিয়ে 100কে কাটলে আমরা 5 পাচ্ছি। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, দেখো কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি এক্স আর সমান 5x। উভয় পক্ষ থেকে এক্স এক্স কেটে দিতে পারি, অতএব আর সমান আমাদের 5 বের হলো। তাহলে দেখো 5% কোনটাতে আছে, আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আছে, অতএব আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এবার 5টা লক্ষ্য করো, 5টা কি আছে দেখো, 5টায় দেখতে পাচ্ছি যে √3 মাইনাস √2 এর পাওয়ার হচ্ছে এক্স সমান √3 প্লাস √2 হলে আমাদের এক্স এর মান কত সেটি বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে বেসটা সমান নিয়ে আসা। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি √3 মাইনাস √2 আছে, তাহলে এক্ষেত্রে আমাদের √3 মাইনাস √2 নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করতে পারি দেখো, তার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই আমরা রেখে দিলাম, অর্থাৎ √3 মাইনাস √2 রেখে দিলাম, এর পাওয়ার এক্স। এবং এদিকে আমরা √3 প্লাস √2কে আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে তো শুধু উপরে গুণ করলে হবে না, আমাদের নিচেও গুণ করতে হবে, অর্থাৎ নিচেই আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো উপর নিচে কেটে গেল, তাহলে আমরা √3 প্লাস √2ই পেলাম। এবার এই দুটো গুণ করলে কি হচ্ছে দেখো, লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ √3 মাইনাস √2 এর পাওয়ার এক্স। এক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এক্ষেত্রে √3, তাহলে √3কে স্কোয়ার করলে আমরা 3 পাচ্ছি, এবং বি বলতে √2, তাহলে এটাকে স্কোয়ার করলে আমরা 2 পাচ্ছি। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে আমরা 1 পাবো। ঠিক আছে, একবারে করে দিলাম। আর নিচে কি আছে দেখো, নিচে আছে √3 মাইনাস √2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, বা √3 মাইনাস √2 এর পাওয়ার হচ্ছে এক্স। তাহলে 1/√3 মাইনাস 1/2কে আমরা এইভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, √3 মাইনাস √2 এর পাওয়ার হচ্ছে -1। ঠিক আছে, -1 যদি পাওয়ার হয় তাহলে সেটা সমান আমরা কি পাবো, মাইনাস বলতে এটি হচ্ছে ভগ্নাংশের নিচে আছে, অর্থাৎ আমরা পাবো 1/√3 মাইনাস √2। এবার দেখো উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের বেস সমান চলে এসছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা তুলনা করে কি লিখতে পারি যে এক্স সমান -1। যদিও তোমাদের এই উত্তরটি অপশানে নেই, কিন্তু এটি হচ্ছে আমাদের উত্তর। কেমন? এবার 6 দাগেটা লক্ষ্য করো, 6 দাগে কি আছে দেখো, আমরা 6 দাগে দেখতে পাচ্ছি যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস জেড হলে 3y মাইনাস জেড কী হবে, এক্সের সমানুপাতি না জেডের সমানুপাতি, এক্সের ব্যস্তানুপাতি না ধ্রুবক, সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে যে কন্ডিশনগুলি দেওয়া আছে সেটা কি, এক্স ভ্যারিজাস ওয়াই দেওয়া আছে এবং এক্ষেত্রে এক্স ভ্যারিজাস জেড দেওয়া আছে। আমাদের 3y মাইনাস 2z এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স সমান এ ওয়াই, এ হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক একইভাবে আমরা লিখতে পারি দেখো এক্স সমান বিজেড, যেখানে বি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের মান বের করতে হবে 3y মাইনাস 2z এর, অর্থাৎ এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা দরকার আর জেডের মানটা দরকার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, বা ওয়াই সমান কি হবে, ওয়াই সমান আমরা পাবো এক্স বাই এ, আর এক্ষেত্রে জেড সমান আমরা পাবো এক্স বাই বি। এবার আমরা এই জায়গায় মানগুলি বসিয়ে দিচ্ছি দেখো, তাহলে আমরা কি পাচ্ছি 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা এক্স বাই এ বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু জেডের জায়গায় আমরা এক্স বাই বি বসিয়ে দিলাম। এবার এই দুটো থেকে দেখো এক্স কমন যাচ্ছে, অর্থাৎ তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 3/a এবং এদিকে পড়ে থাকছে 2/b। কেমন, এক্সকে আমরা কমন নিয়েছি। তাহলে দেখো এক্ষেত্রে এই টোটালটা ধ্রুবক হবে, কেননা এ আর বি যেহেতু ধ্রুবক, তাহলে এই টোটালটাই ধ্রুবক হবে। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো 3y মাইনাস 2z ভ্যারিজাস এক্স। ঠিক আছে, অর্থাৎ সেটি এক্সের সমানুপাতি হবে। তাই এটি কোন অপশানে আছে, এটি অপশান বিতে আছে, অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর।
এবার একের সাথেরটা লক্ষ্য করো, একের সাথে কি আছে দেখো, একের সাথে দেখতে পাচ্ছি যে এক্স বাই ওয়াই সমান 2/5 এবং এক্স প্লাস ওয়াই সমান 7 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করো। তাহলে দেখো আমাদের এক্স বাই ওয়াই সমান 2/5 বলে দেওয়া আছে, আর বলা আছে কি এক্স প্লাস ওয়াই সমান 7। আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে দেখো এই দুটি কন্ডিশন থেকে আমরা প্রথমে এক্স আর ওয়াইয়ের মান বের করে নিই। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ওয়াইয়ের পরিবর্তে কি লিখতে পারি, এখানে দেখো এখানে ওয়াই সমান আমরা কি পাচ্ছি, এক্স ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা 7 - x পাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা ওয়াইয়ের জায়গায় 7 - x বসিয়ে দিলাম, সমান 2/5। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে আমরা এই গুণটা আগে করছি, অর্থাৎ আমরা পাচ্ছি 5x সমান, এই গুণটা করলে কি হচ্ছে দেখো 14 - 2x হচ্ছে, এবং 2xকে বাঁদিকে নিয়ে আসলে কি হচ্ছে, আমরা পাবো 5x প্লাস 2x, ঠিক আছে, -2x এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, সমান 14, অর্থাৎ আমরা পাচ্ছি 7x সমান 14। অতএব x সমান কি হবে, 14কে 7 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। এবার এখানে দেখো আমরা x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই, অতএব y সমান আমরা পাচ্ছি 7 - 2 সমান 5। তাহলে x এর মান আমাদের 2 বের হলো, y এর মান আমাদের 5 বের হলো। এবার এই জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে দেখো 2 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 হবে, 5কে স্কোয়ার করলে আমরা 25 পাবো, দুটো যোগ করলে আমাদের 29 হবে। তাহলে এই 29 কোন অপশানে আছে, 29 দেখো অপশান এতে আছে, অতএব আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এবার 1-এর 8-এরটা লক্ষ্য করো, 1-এর 8-এ কি আছে দেখো, 1-এর 8-এ দেখতে পাচ্ছি 6x² প্লাস 5x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় হলো, কি হবে আমাদের বের করতে হবে। তা সমীকরণের বীজ বের করতে গেলে আমাদের প্রথমে নিরূপকটা বের করতে হয়। তাহলে দেখো সমীকরণটা কি দেওয়া আছে, দেওয়া আছে 6x² প্লাস 5x প্লাস 2 সমান 0। তাহলে এর নিরূপক কি হবে, নিরূপক সমান আমরা জানি যে b² মাইনাস 4ac। কেমন, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে বি কি, বি হচ্ছে দেখো এক্ষেত্রে এক্সের সহগ কত আছে, 5 আছে। এ হচ্ছে x² সহগ কত আছে, 6 আছে, এবং সি হচ্ছে ধ্রুবক পদ কত আছে, 2 আছে। তাহলে এই মানটা দেখো কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি 5-এর স্কোয়ার মাইনাস 4 গুণ এর জায়গায় 6, সির জায়গায় 2 বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পাচ্ছি 25 বিয়োগ 4 × 24 48, অর্থাৎ আমরা পেলাম -23। তাহলে এই যে -23 পেলাম, এটা কি, এটা হচ্ছে 0 থেকে ছোট। তা আমরা জানি নিরূপকের মান যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা যে বীজদ্বয় পাবো সেই বীজদ্বয় হবে কাল্পনিক, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশান সি কাল্পনিক। এবার তার পরেরটা লক্ষ্য করো, দেখো 1-এর 9-এ কি আছে, 1-এর 9-এ আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ ABC ও PQR এর AB/QR BC/PR সমান AC/QR হলে যে সম্পর্কগুলি দেওয়া আছে এর মধ্যে কোনটি সঠিক। তাহলে দেখো যে সম্পর্কটি দেওয়া আছে সেটি কি, AB/QR সমান BC/PR সমান AC/ এক্ষেত্রে PQ আছে। এবার এই সম্পর্কটা দেখার জন্য আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে নিই। তা দেখো আমরা ধরি এটি একটি ABC ত্রিভুজ, ABC, আর এক্ষেত্রে আরেকটি ত্রিভুজ আমরা অঙ্কন করছি, সেই ত্রিভুজটা কি হচ্ছে, PQR ত্রিভুজ। তাহলে দেখো এবির সাথে আমাদের যে অনুরূপ বাহুটা পাবো সেটি হচ্ছে এই বাহু, তাহলে এই বাহুটার নাম আমরা QR দিচ্ছি, ঠিক আছে। এবারে দেখো BC বাহু, এটা BC বাহু, তাহলে এই BC বাহুর অনুরূপ বাহুর নাম কি, PR, অর্থাৎ এক্ষেত্রে আর আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এক্ষেত্রে আমরা P নাম দিলাম, তাহলে এটা আমরা PR বাহু পেলাম। ঠিক একইভাবে AC বাহুর অনুরূপ বাহু হচ্ছে এইটা, তাহলে এক্ষেত্রে এটার নাম আমরা PQ পাচ্ছি। এইবার দেখো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ত্রিভুজ দুটি যেহেতু সদৃশ ত্রিভুজ, তাহলে তাদের কোণগুলির মান সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা A কোণের সমান Q কোণ, B কোণের সমান R কোণ এবং C কোণের সমান P কোণ পাবো। তো যে সম্পর্কগুলি দেওয়া আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে A কোণ সমান Q কোণ দেওয়া আছে, অতএব আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, যেটিতে বলা আছে কোণ A সমান কোণ Q। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 10 দাগেটা লক্ষ্য করো, 10 দাগে কি আছে দেখো, 10 দাগে দেখতে পাচ্ছি ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O হলে কোণ OBC যোগ কোণ BAC এর মান কী হবে আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটি করার সুবিধার জন্য আমরা এখানে প্রথমে চিত্রটি অঙ্কন করে নিই।
তা দেখো এখানে আমরা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে আমাদের কোণ ওবিসি অর্থাৎ এই কোণটা এবং কোণ বিএসি অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটি সমষ্টি আমাদের বের করতে হবে। তা দেখো এখানে আমরা একটু অঙ্কন করে নিচ্ছি, আমরা এই ওসি যুক্ত করে দিচ্ছি। কেমন? তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে আমরা বিওসি এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএসি এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তা আমরা জানি কেন্দ্রস্থ কোণ অর্থাৎ বিওসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ অর্থাৎ বিএসি। এবং আবার লক্ষ্য করো যে ওবিসি ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজের ওবি আর ওসি বাহু হচ্ছে সমান, কেননা এরা অকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ। অতএব এই বাহু দুটি যেহেতু সমান, তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কোণ ওবিসি সমান কোণ ওসিবি। এবার লক্ষ্য করো এই ওবিসি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখতে পারি ওবিসি যোগ কোণ ওসিবি যোগ কোণ বিওসি এটি সমান 180 ডিগ্রি। তো দেখো যেহেতু আমাদের ওবিসি এবং বিএসি কোণের সমষ্টি বের করতে হবে, দেখো এক্ষেত্রে আমরা বিওসিকে রেখে দিলাম এবং ওসিবির পরিবর্তে আমরা ওবিসিকে রাখলাম। এবং এক্ষেত্রে কোণ বিওসি সমান কি পেয়েছি আমরা? 2 কোণ বিএসি পেয়েছি। তাহলে এখানে আমরা বিএসি বসিয়ে দিলাম সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 কোণ ওবিসি যোগ 2 কোণ বিএসি সমান 180 ডিগ্রি। এবার দেখো প্রতিটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, অতএব আমরা পাচ্ছি কোণ ওবিসি যোগ কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তাই এটি কোন অপশানে আছে? এটি আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আছে। অতএব অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবারে 1-এর 11টা লক্ষ্য করো। 1-এর 11 কি আছে দেখো। 1-এর 11 দেখতে পাচ্ছি কোনো বৃত্তের সমস্ত সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলি কি হবে আমাদের বলতে হবে যে একটি বৃত্তের উপর অবস্থিত, ট্রাপিজামের উপর অবস্থিত, সামুদ্রিকের উপর অবস্থিত, কোনোটিই নয়। তা দেখো একটি যখন আমরা বৃত্ত আঁকবো, এই বৃত্তের যে সমান জ্যাগুলি পাবো, এই সমান জ্যাগুলির মধ্যবিন্দু, ঠিক আছে, এগুলো আমরা ধরি প্রত্যেকটি সমান জ্যা। আর এই সমান জ্যাগুলির মধ্যবিন্দু কি হবে? এই সমান জ্যায়ের মধ্যবিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত হবে। কেমন? অতএব আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, একটি বৃত্তের উপরিস্থিত বিন্দু। এবারে 1-এর 12টা লক্ষ্য করো। 1-এর 12 কি আছে দেখো। 1-এর 12 একটি চিত্র দেওয়া আছে আর বলা আছে যে প্রদত্ত চিত্রে এক্স এর মান নির্ণয় করি। তাহলে এখানে আমরা চিত্রটা প্রথমে করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এখানে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এডি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বর্ধিত করার ফলে আমরা সিডিই এই কোণটা 80 ডিগ্রি পেয়েছি। তাহলে স্বাভাবিকভাবে তার বিপরীত দিকে যে এই কোণটা আছে, এই কোণটা কি হবে? এই কোণটা 180 থেকে বাদ দিলে পেয়ে যাব, অর্থাৎ এই কোণের মান আমরা 100 ডিগ্রি পাবো। পরিষ্কার হলো? এইবার দেখো আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণ যা হবে তার ডবল হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই ক্ষেত্রে দেখো যেমন এই কোণের বিপরীত কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, ঠিক একইভাবে প্রবৃদ্ধ এ ও সি এই কোণের বৃত্তস্থ কোণ কি? এডিসি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো প্রবৃদ্ধ এ ও সি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ অর্থাৎ কোণ এডিসি। এডিসির মান আমরা অলরেডি 100 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে 2 গুণ 100 ডিগ্রি, অতএব আমরা পাবো 200 ডিগ্রি। তাহলে এই যে এক্স এর মান কত? 200 ডিগ্রি। এটি কোন অপশানে আছে? এটি অপশান বিতে আছে। অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 1-এর 13 কি আছে। 1-এর 13 দেখতে পাচ্ছি যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কি হবে আমাদের বের করতে হবে। তো অপশানগুলি সব বৃত্তীয় মানে আছে। তাহলে আমাদের এই 60 ডিগ্রি যে পূরক কোণের মান সেটিতে বৃত্তীয়তে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা ষষ্ঠিক মানে বের করে নিই। পূরক কোণ বলতে কি? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে
60 বাদ দিলে আমরা 120 পাবো। অর্থাৎ এই 120 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি কোণের পূরক কোণ। এবার এই 120কে আমাদের বৃত্তমানে বের করতে হবে। তা দেখো, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কি হবে? পাই রেডিয়ান বাই 180। আমাদের কত ডিগ্রি কোণে বৃত্তমান বের করতে হবে? 120 ডিগ্রি কোণের। তাহলে এটি সমান কি হবে? এই পাই রেডিয়ান বাই 180কে আমাদের 120 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি 60 দিয়ে কাটি, এখানে 3 পাচ্ছি, এখানে আমরা 2 পাচ্ছি। অতএব 2 পাই রেডিয়ান বাই 3 হচ্ছে 60 ডিগ্রি কোণের পূরক কোণ। অতএব এই যে উত্তরটি, এটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? এটি আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। অতএব অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরেরটা লক্ষ্য করো, পরেরটায় কি আছে দেখো। পরেরটায় আমরা দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটার সমষ্টি 90 ডিগ্রি বলা আছে এবং আলফা বিটার অনুপাত 2:1 বলে দেওয়া আছে। তাহলে সাইন আলফা টু সাইন বিটা এর মান কী হবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে আলফা প্লাস বিটা এটি সমান 90 ডিগ্রি এবং আলফা টু বিটা সমান দেওয়া আছে 2:1। তাহলে আমরা ধরে নিতে পারি এখান থেকে যে ধরি আলফা সমান 2x এবং বিটা সমান x। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা মানগুলি বসিয়ে দিই। তাহলে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি, বা আলফার জায়গায় যদি আমরা 2x বসিয়ে দিই, বিটার জায়গায় আমরা x বসিয়ে দিই, এটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 3x সমান 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব x এর মান কি হবে দেখো, 90কে 3 দিয়ে ভাগ করলে আমরা 30 ডিগ্রি পাবো x এর মান। তাহলে এই জায়গায় এবার মানগুলি বসিয়ে দিই। অতএব আলফা সমান কি হচ্ছে 2 গুণ 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি এবং বিটা সমান আমরা পাচ্ছি x ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার আমাদের দেখো সাইন আলফা টু সাইন বিটার মান বের করতে বলেছে। তাহলে এই জায়গায় আমরা আলফা আর বিটার মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে সাইন আলফার মান আমরা কত পেয়েছি? আমরা 60 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে 60 ডিগ্রি বসিয়ে দিলাম এবং সাইন বিটার মান আমরা 30 ডিগ্রি পেয়েছি, এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। 60 ডিগ্রি মান কত? 60 ডিগ্রি মান আমরা √3/2 জানি এবং 30 ডিগ্রি মান কত? হাফ। ঠিক আছে, এবার উভয় পক্ষকে যদি আমরা 2তে গুণ করি তাহলে আমরা পাবো √3:1। কেমন? তো এটি কোন অপশানে আছে? এটি দেখো অপশান ডিতে আছে। অতএব অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরটা লক্ষ্য করো, 1/15তে কি আছে দেখো। 1/15তে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস কোসেক থিটা এটা সমান 2 হলে আমাদের সাইন টু দি পাওয়ার 130 প্লাস কস টু দি পাওয়ার 115 থিটা এর মান বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কোসেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin থিটা। 1/sin থিটা মানেই তো কোসেক থিটা সমান 2। তাহলে এখান থেকে আমাদের লসাগু কী হবে দেখো, আমাদের লসাগু হবে সাইন থিটা এবং এক্ষেত্রে দেখো 1 আছে, তাহলে সাইন থিটার মধ্যে 1 সাইন থিটা বাদ যাবে। সেই সাইন থিটা দিয়ে উপরে সাইন থিটাকে গুণ করলে আমরা সাইন স্কয়ার থিটা পাচ্ছি প্লাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটার মধ্যে 1 বাদ যাবে। তাহলে সেই 1 দিয়ে উপরের 1কে গুণ করলে আমরা 1ই পাবো, এপাশে 2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো সাইন স্কয়ার থিটা প্লাস 1 কোনাকুনি গুণ করে দিলে এপাশে 2 সাইন থিটা হবে এবং সাইন থিটাকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসছি। তাহলে আমরা পাচ্ছি দেখো সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, একটু সাজিয়ে লিখছি, প্লাস 1 সমান 0। এবার এটাকে আমরা সূত্রে লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান 0, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটি সমান আমরা কি পাবো? এটি সমান আমরা পাবো a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, এটি সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, অতএব সাইন থিটা মাইনাস 1 সমান 0। অতএব সাইন থিটার মান আমাদের কি বের হলো? সাইন থিটার মান আমাদের বের হলো 1। ঠিক আছে, এইবার আমাদের যে মানটা বের করতে বলেছে যে সাইন টু দি পাওয়ার 113 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 115 থিটা এর মান। এবার দেখো এক্ষেত্রে আমরা সাইন থিটার জায়গায় সাইন থিটাকে রেখে দিচ্ছি
এবং কোসেক থিটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/sin⁻115 থিটা। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা সাইন থিটার মানটা বসিয়ে দিচ্ছি। সাইন থিটার মান হচ্ছে 1, তাহলে 1 পাওয়ার 113 যোগ 1/1 পাওয়ার 115। এখান থেকে আমরা 1 পাওয়ার যাই হোক না কেন সবসময় আমরা 1ই পাবো, তাহলে এখানে আমরা 1 পেলাম, এখানে 1 নিচেও 1 পেলাম, অর্থাৎ 1কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 1ই হবে, তাহলে 1 যোগ 1 সমান আমরা 2 পেলাম। তা আমরা দেখতে পাচ্ছি এই 2 কোন অপশানটিতে আছে? এটি অপশান ডিতে আছে, অতএব সঠিক উত্তর হবে আমাদের অপশান ডি। এবার তারপরেরটা লক্ষ্য করো, দেখো 1 16তে কি আছে? 1 16তে দেখতে পাচ্ছি সাইন 75 - থিটা সমান √3/2 হলে আমাদের cos 30 ডিগ্রি প্লাস থিটার মান কি হবে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ আমাদের এখান থেকে থিটার মানটা বের করে নেওয়া। তা দেখো এটিকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন 75 ডিগ্রি মাইনাস থিটা √3/2, এটা সমান আমরা কি জানি? আমরা জানি সাইন 60 ডিগ্রির মান। তাহলে এর পরিবর্তে আমরা সাইন 60 ডিগ্রি বসাতে পারি এবং উভয় পক্ষ থেকে দেখো সাইন তুলে দিলে আমরা পাবো 75 ডিগ্রি মাইনাস থিটা সমান 60 ডিগ্রি। এবার যেহেতু আমরা থিটার মান বের করবো, থিটাকে রেখে দিলাম, তাহলে মাইনাস থিটা থাকছে এদিকে, আর ওদিকে কি হচ্ছে? 60 ডিগ্রি ছিল, 75 ডিগ্রি ওদিকে গেলে মাইনাস 75 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি বা মাইনাস থিটা সমান -15 ডিগ্রি। উভয় পক্ষ থেকে মাইনাস কেটে গেল, অতএব থিটা সমান আমাদের 15 ডিগ্রি বের হলো। এইবার দেখো আমাদের যেটির মান জানতে চাওয়া হচ্ছে সেটি কি? সেটি হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস থিটা এর মান। ঠিক আছে, এবার এখানে আমরা থিটার মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো cos 30 ডিগ্রি প্লাস থিটার মান আমরা 15 পেয়েছি, বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পাচ্ছি cos 45 ডিগ্রি। তাহলে cos 45-এর মান কত হয়? 1/√2। ঠিক আছে, তাহলে দেখো 1/√2 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অতএব অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 1 17টা লক্ষ্য করো, 1 17 কি আছে? দেখো 1 17 দেখতে পাচ্ছি যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। তা আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে তার বাহুর দৈর্ঘ্যটা জানা দরকার, সেটি দেওয়া নেই। তাহলে সেটি প্রথমে আমরা ধরে নিই ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক। এবার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? 6 × বাহু স্কোয়ার। ঠিক আছে, এই আমরা একটা সম্পর্ক পেলাম। আর একটা সম্পর্ক দেখো ডি সমান কি? কর্ণ বলতে কি জানি আমরা? √3 × বাহু আমরা এ ধরেছি, তাহলে এই দুটি সম্পর্ক আমরা পেলাম। এবার দেখো এখানে আমরা এই একে আমরা আউট করব, তার জন্য আমরা কি করছি? প্রথমে এই রুটটাকে তুলে দিই, তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, অর্থাৎ ডি স্কোয়ার সমান আমরা 3a² পাচ্ছি। এবার এদিকে দেখো 6a² আছে আর এখানে 3a² আছে, তার মানে কি আমাদের 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে পাচ্ছি দেখো 2d²। এপাশে আমরা পাচ্ছি 6a²। এবারে সেই 6a² এর পরিবর্তে আমরা s বসাতে পারি, বা 2d² সমান s। এখান থেকে আমরা লিখতে পারি বা d² সমান s/2। তা d² সমান s/2 এটি কোন অপশানে আছে? এটি দেখো অপশান ডিতে আছে, অতএব অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 1 18টা লক্ষ্য করো, 1 18 কি আছে? দেখো 1 18 আছে একটি শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ ও উচ্চতা h হলে 3a/v এর মান কি হবে আমাদের বের করতে হবে। তা দেখো আয়তন ক্ষেত্রফল যাই হোক না কেন বের করতে গেলে তো আমাদের ব্যাসার্ধ দরকার হয়, সেটি দেওয়া নেই। সেটি প্রথমে আমরা ধরে নিই যে ব্যাসার্ধ সমান r একক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো আমরা আয়তন ভি সমান পাচ্ছি 1/3 πr² h, এবং এরিয়া অর্থাৎ যে ভূমির ক্ষেত্রফল এ সমান আমরা লিখতে পারি πr²।
এইবার দেখো এইখানে যে পাই আর স্কোয়ার আছে তার পরিবর্তে আমরা এখানে এ বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি সমান, উপরে আমরা পাচ্ছি এ আর এইচ, নিচে কি আছে, নিচে আছে 3। আমাদের কি বের করতে হবে, এ এইচ বাই 3 মান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করে দিলে আমরা পাবো এ এইচ সমান 3v। এইবার এই ভিটাকে এপাশে নিয়ে আসলে কি হবে, এ নিচে চলে আসবে, অতএব সেখান থেকে আমরা পাবো এ এইচ বাই ভি সমান 3। তা এটি কোন অপশানে আছে, এটি দেখো অপশান বিতে আছে, অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরটা লক্ষ্য করো, 19টায় কী আছে দেখো, 1-এর 19-এ আছে যে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত % আমাদের বের করতে হবে। তাহলে ব্যাসার্ধর প্রথমে দেখো আমরা ধরে নিই প্রথম অবস্থায় যে ব্যাসার্ধটি ছিল সেটি হচ্ছে আর একক, কেমন, এবারে 50% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100-তে 50 বৃদ্ধি পেয়েছে, যেটা 100 ছিল সেটা এখন 150 হচ্ছে। তাহলে যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা 100-এর সাথে 50 যোগ করলাম, বাই 100 ইন্টু আর, ঠিক আছে। এটি হচ্ছে এখন বর্তমান ব্যাসার্ধ। আশা করি শতকরা অঙ্কে তোমরা এগুলো দেখেছো। যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা 100-এর সঙ্গে যোগ করব, তাহলে 100 ইন্টু আর বাই 100, এখান থেকে কাটাকাটি করলে আমরা কি পাবো, আমরা পাবো দেখো 3r বাই 2 একক। এটি হচ্ছে বর্তমান ব্যাসার্ধ। তাহলে আগে বৃত্তের সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল, আগে ছিল দেখো 4 পাই আর স্কোয়ার, এটি হচ্ছে প্রথম অবস্থায় ক্ষেত্রফল ছিল। আর এখন ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, 4 পাই আরের জায়গায় আমরা 3r বাই 2 বসিয়ে দিলাম, এর স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 4 পাই, 3কে স্কোয়ার করলে 9, অর্থাৎ 9r স্কোয়ার বাই 4 হচ্ছে। এবার দেখো এই 4 কেটে গেল, অতএব আমরা পেলাম কি 9 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আগে ছিল 4 পাই আর স্কোয়ার, এখন হলো 9 পাই আর স্কোয়ার। তাহলে কত বৃদ্ধি হলো, তাহলে বৃদ্ধি হলো দেখো 9 পাই আর স্কোয়ার বিয়োগ 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম 5 পাই আর স্কোয়ার। এটি হচ্ছে এখন বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি বের করব, অর্থাৎ শতকরা বৃদ্ধি কি হচ্ছে, যখন আমরা পার্সেন্টেজে করব তখন দেখো বৃদ্ধি পেয়েছে 5 পাই আর স্কোয়ার, কতর মধ্যে, 4 পাই আর স্কোয়ারের মধ্যে। তাহলে নিচে আমরা 4 পাই স্কোয়ার করলাম, আর যেহেতু আমরা শতকরায় করছি এখানে আমরা 100 দিয়ে গুণ করছি। এখানে শতকরা লিখলে কিন্তু পার্সেন্ট চিহ্ন দেওয়া যাবে না, শতকরাটা যদি না লেখো শুধু বৃদ্ধি লেখো এবং শতকরা হিসাবে বের করো তখন পার্সেন্ট চিহ্ন বসাতে পারবো। তাই আমি শতকরাটা কেটে দিয়ে এখানে পার্সেন্ট চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো পায়ের স্কোয়ার কেটে গেল, 4 দিয়ে 100কে কাটলে এখানে 25 হচ্ছে, অর্থাৎ 5 25 125, তাহলে 125%। তা দেখো 125% কোন অপশানে আছে, এখানে অপশান বিতে দেখতে পাচ্ছি, অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 1-এর 20টা লক্ষ্য করো, 1-এর 20তে কি আছে, 1-এর 20তে দেখতে পাচ্ছি দুটি আয়তঘনকার ধাতব চাদর যাদের দৈর্ঘ্য Q1 এবং Q2, চাদর দুটিকে বাঁকিয়ে দুটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে যার একটির আয়তন V1 এবং উচ্চতা Q2, অপরটির আয়তন V2 ও উচ্চতা Q1 হলে আমাদের ভি দুটির মধ্যে সম্পর্ক কি হবে আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটি প্রথমে একটু বুঝে নেওয়া যাক। আমরা এক ধাতব চাদর দেখতে পাচ্ছি আয়তঘনকার, ঠিক আছে। এটি হচ্ছে দৈর্ঘ্য বলা আছে Q1 এবং প্রস্থ বলা আছে Q2। এই চাদরকে বাঁকিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে, যেটির দেখো উচ্চতা যখন আমরা Q2 পাবো, তার মানে কি এই বরাবর বাঁকানো হচ্ছে। তা এই যে দৈর্ঘ্যটা পাবো, অর্থাৎ এই পরিধিটা 2 পাই আর, এটির ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, এই 2 পাই আর এই যে ব্যাসার্ধটা পাবো এটা কার সমান হবে, এটা Q1 এর সমান হবে। এবং সেক্ষেত্রে আমরা উচ্চতাটা কি পাচ্ছি, উচ্চতাটা আমরা পাচ্ছি দেখো Q2 পাচ্ছি, ঠিক আছে। এই একভাবে করেছে, আবার আরেকভাবে করেছে কি এইভাবে বাঁকিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে উচ্চতাটা এর বেড়ে গেছে। উচ্চতা বেড়ে কি হয়েছে, উচ্চতা বেড়ে গিয়ে তোমার Q1 হয়েছে। এবং সেক্ষেত্রে ব্যাসার্ধ যদি আমরা R2 ধরি, তাহলে এই যে পরিধি অর্থাৎ 2 পাই R2 এর মানটা কি হবে, এটি Q2 সমান হবে। আশা করি বিষয়টা বোঝা গেল।
প্রথম চোঙের যা পরিধি হবে সেটি Q1 এর সমান, দ্বিতীয় চোঙের যে পরিধি হবে সেটি হচ্ছে Q2 এর সমান। এবার আমরা এই দুটি সম্পর্ক থেকে আমরা R1 এবং R2 এর মান বের করব, কেননা আয়তন বের করতে গেলে তো আমাদের ব্যাসার্ধ দরকার হয়। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি R1 সমান Q1/2 পাই। ঠিক একইভাবে এখান থেকে আমরা পাচ্ছি দেখো R2 সমান Q2/2 পাই। এবার আয়তন V1 সমান আমরা কি জানি, আমরা জানি পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এখানে পাই আর বলতে আমাদের Q1/2 পাই এর স্কয়ার, এবং এইচ কি আছে, এটির উচ্চতা হচ্ছে Q2, বসিয়ে দিলাম। তাহলে আমরা আয়তন কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি পাই ইন্টু Q1 এর স্কয়ার, আর নিচে হচ্ছে 4 পাই আর স্কয়ার ইন্টু Q2। ঠিক আছে, এবার দেখো এখান থেকে একটা করে পাই কেটে যাচ্ছে, অতএব আয়তন আমাদের কি বের হচ্ছে, আয়তন আমাদের বের হচ্ছে Q1 এর স্কয়ার Q2/4 পাই। কেমন? ঠিক একইভাবে দেখো পরেরটির আয়তন কি হবে, পরেরটির আয়তন V2 সমান আমরা পাবো পাই আর স্কয়ার এইচ। তাহলে এই ক্ষেত্রে আর এর জায়গায় আমরা কত বসিয়ে দিচ্ছি, Q2 এর বাই 2 পাই এর হোল স্কয়ার, এবং এইচ বলতে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে Q1 হচ্ছে উচ্চতা, তাহলে এই ক্ষেত্রে আমরা Q1 বসিয়ে দিলাম। অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এখানে স্কয়ার করলে নিচে 4 পাই স্কয়ার হবে, সেখান থেকে পাই পাই কেটে যাবে, তাহলে উপরে আমরা পাবো Q2 স্কয়ার বাই 4 পাই। ঠিক আছে, তাহলে এটি পেলাম Q1 স্কয়ার Q2/4 পাই, আর এখানে Q2 স্কয়ার বাই 4 পাই। তাহলে এই দুটিকে দেখো আমরা যদি ভাগ করে দিই, তাহলে V1/V2 সমান কি হচ্ছে, আমরা পাবো Q1 এর স্কয়ার Q2/4 পাই। যেহেতু ভাগ করছি তাহলে নিচেরটা কি একবারে গুণ করে উল্টে দিতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে উপরে চলে যাবে 4 পাই, আর নিচে আমরা পাবো Q2 স্কয়ার। দেখো 4 পাই কেটে গেল, উপর নিচে একটা করে Q1 Q2 করে কেটে যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে থাকছে, উপরে দেখো এখানে Q1 পড়ে থাকবে আর নিচে Q2 পড়ে থাকবে। কেমন? তাহলে V1/V2 এটি সমান আমরা কি পেলাম, Q1/Q2। তা এই অপশানটি কোনটাতে দেখতে পাচ্ছি, আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি, অতএব অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 1-21 লক্ষ্য করো, 1-21 কি আছে দেখো, 1-21 দেখা যাচ্ছে যে x1 x2 x3 এইভাবে xn এর গড় হচ্ছে x বার হলে আমাদের kx1 kx2 kx3 এইভাবে kxn এর গড় কি আমাদের বের করতে হবে। তাহলে গড় বের করতে গেলে তো আমাদের সমষ্টিকে আমাদের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সমষ্টিটা কি আছে দেখো, আমরা বের করে নিই, kx1 যোগ kx2 যোগ kx3 এইভাবে চলতে থাকবে, চলতে চলতে শেষ সংখ্যা কি আছে, kxn আছে। তাহলে এখানে মোট কতগুলি সংখ্যা আছে, যেহেতু xn আছে অর্থাৎ এখানে nটি সংখ্যা আছে, তাহলে এটাকে আমাদের n দিয়ে ভাগ করে দিতে হবে। তা দেখো উপরের প্রতিটি থেকে যদি আমরা কে কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি x1 প্লাস x2 প্লাস x3, এইভাবে চলতে থাকবে কত পর্যন্ত, xn পর্যন্ত। এবং নিচে কী আছে, নিচে দেখো n আছে। তাহলে দেখো এই সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে সেটি তো গড় পাবো আমরা। তা দেখো আগে যে সংখ্যাগুলি বলা আছে যে x1 x2 x3 থেকে xn পর্যন্ত, এবং সেই সংখ্যাগুলিকে n দিয়ে যখন ভাগ করছি যে গড়টা পাচ্ছি সেই গড়টাই হচ্ছে x বারের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k ইন্টু x বার, যেহেতু এটি হচ্ছে আগের সংখ্যাগুলির গড়। তো এটি কোন অপশানে আছে, এটি দেখো অপশান বিতে আছে, অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার পরেরটা লক্ষ্য করো, দেখো 1-22 কি আছে, 1-22 দেখতে পাচ্ছি এখানে x1 চলের পরিসংখ্যা হচ্ছে xi, ঠিক আছে, xi চলের পরিসংখ্যা হচ্ছে fi হলে যেখানে i সমান 1 থেকে n পর্যন্ত, তাহলে আমাদের ভারযুক্ত গড় কী হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটি একটু বুঝে নেওয়া যাক। এখানে
আয়ের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এফের জায়গায় আমরা 1 বসালাম, আয়ের জায়গায় 2 বসালে এফের জায়গায় আমরা 2 বসাচ্ছি। এইভাবে পরপর চলতে থাকবে কত পর্যন্ত? xn পর্যন্ত। ঠিক আছে, এখানে আমরা আয়ের জায়গায় n বসালে এফের জায়গায় আমরা n বসালাম। তাহলে দেখো আমরা গড় বের করতে গেলে কি দেখেছি? আমরা দেখেছি চলের সঙ্গে পরিসংখ্যার গুণফল বের করতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এফআই এক্স আইয়ের মানটা বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এফআই এক্স আইয়ের মান কী হবে? f1 x1, পরেরটা হবে হচ্ছে f2 x2। এইভাবে পরপর চলতে থাকবে কত পর্যন্ত? এক্ষেত্রে দেখো fn xn পর্যন্ত চলতে থাকবে। এবার গড় বের করতে গেলে আমরা দেখেছিলাম এই এফআই এক্স আইয়ের সমষ্টিকে আমাদের পরিসংখ্যার সমষ্টিতে ভাগ করতে হয়। তাহলে এর সমষ্টিটা কি? এর সমষ্টি হচ্ছে সামেশান অফ এফআই এক্স আই, এবং এই আই কত থেকে? 1 থেকে শুরু করে n পর্যন্ত আছে বলা আছে। তাহলে আই 1 to n পর্যন্ত। ঠিক একইভাবে পরিসংখ্যাগুলির সমষ্টি কী হবে? সামেশান অফ আই 1 to n পর্যন্ত, এক্ষেত্রে এফআই। এবার এই সমষ্টিকে এই পরিসংখ্যার সমষ্টিতে ভাগ করলেই আমরা ভাগযুক্ত গড় পেয়ে যাব। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, সামেশান অফ আই 1 to n, এক্ষেত্রে এফআই এক্স আই বাই সামেশান অফ আই 1 to n এফআই। এটি হচ্ছে আমাদের উত্তর। তো এটি কোন অপশানে আছে? অতএব অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটি অপশান এতে আছে। এবার তার পরেরটা লক্ষ্য করো। তারপরে কি আছে দেখো, 1-23 আছে যে এখানে 11, 12, 14, x-2, x-4, x+9, 32, 38, 47 রাশিগুলি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে x এর মান বের করো। তা আমরা জানি মধ্যমা বের করতে গেলে রাশিগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো লাগে। এখানে কিন্তু অলরেডি সাজানো আছে, এই জন্য আমাদের আলাদা করে সাজাতে হচ্ছে না। এইভাবে দেখো এখানে কতগুলি সংখ্যা আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 9টি রাশি আছে, অর্থাৎ এই 9টির মধ্যে ঠিক মাঝখানেরটি কত হচ্ছে? ওদিক থেকে 4টে এদিক থেকে 4টে বাদ দিলে অর্থাৎ 5 নম্বরটা, ঠিক আছে, সেটি হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এক্ষেত্রে মধ্যমা কি হচ্ছে? এক্ষেত্রে আমরা মধ্যমা পাচ্ছি দেখো x+4। এটি সমান কত বলে দেওয়া আছে? এটি সমান 24 বলা আছে। বা তোমরা মধ্যমা এইভাবেও আমরা বের করতে পারি, যদি আমাদের অযুগ্ম সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা n+1/2 এইভাবে বের করি। অর্থাৎ সেক্ষেত্রে এনের জায়গায় 9 + 1/2, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ পঞ্চম পদটি আমাদের মধ্যমা হবে, সেটি হচ্ছে x+4 বসানো আছে। আর এইভাবে তোমরা যদি না করে মুখে মুখে এখানে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে দেখো x সমান আমরা কি পাচ্ছি? x ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 24 থেকে 4 বিয়োগ করলে আমরা 20 পাবো x এর মান। তাহলে এটি কোন অপশানে আছে? এটি অপশান বিতে আছে। অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কেমন? এবার পরেরটা লক্ষ্য করো যে ওজাইব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও ছেদবিন্দুর ভুজই হলো কি হবে? মধ্যমা হবে। এটি আমরা জানি, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনে ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।